স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টিও আলোচনায় আসছে এখন। ভিন্নমতের পত্রিকার এক সম্পাদক আটক হওয়ার কিছুদিনের মধ্যেই দুটি বেসরকারি টিভি চ্যানেল বন্ধ হওয়ার কারণেই মূলত এটা হচ্ছে। তবু ভিন্নমত প্রকাশ, সরকারের সমালোচনার মতো বিষয়ে বিরোধী দল, সুশীল সমাজ সবার ভরসার জায়গা এখনও গণমাধ্যম বলেও কেউ কেউ মনে করেন। তাই আজকের বাংলাদেশে আমাদের আলোচনার শিরোনাম সীমাবদ্ধ স্বাধীনতা। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এবং ডেইলি নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবির। স্বাগত আপনাদের। জনাব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আপনার কাছে প্রথম জানতে চাইবো যে একটি পত্রিকা বন্ধ কিনা সেটি সম্পর্কে আবার আমরা তিন রকম তথ্য জানি। আমার দেশ পত্রিকার কথা বলছি এবং আরো দুটি টেলিভিশন চ্যানেল, দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশন বন্ধ। তো ভিন্ন মত যাতে মানুষ দিতে পারে তার জন্যই না আপনারা স্বাধীনতা করলেন। এখন ভিন্ন মত দিচ্ছে বলে দুটি পত্রিকা এবং একটি পত্রিকা এবং দুটি টেলিভিশন বন্ধ থাকবে, এটা কেমন কথা? প্রথমত ভিন্নমত না, মিথ্যা সংবাদ পরিবেশন এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন। ভিন্নমতের সাথে আমার কোনো দ্বিমত নেই। আমি যেহেতু গতকাল এবং গত পরশু এবং আজকে 3 দিন ধরেই আমাদের 15 জন সম্পাদক, 15 যোগ 1 16 জন সম্পাদকের বিবৃতি নিয়ে আমাদের যেহেতু একটি ভিন্নমত আমরা পোষণ করেছি, নুরুল কবিরও তাদের মধ্যে একজন, যারা একজন সম্পাদকের মুক্তি চেয়ে একটি প্রস্তাব দিয়েছে সরকারকে, বা আমরা বলতে পারি একটা বিবৃতি দিয়েছে। তার বিপরীতে আমরা বলেছি যে সম্পাদককে গ্রেফতার করে রাখা উচিত, আমরা সেটা বলেছি। আমরা মনে করি যে ভিন্নমত দেওয়ার সুযোগ যথেষ্ট রয়েছে বাংলাদেশে, প্রায় সকল গণমাধ্যমে ভিন্নমত করার সুযোগ রয়েছে। আমরা আজকে এখানে যখন বসছি আমরা কিন্তু ভিন্নমতই পোষণ করবো একে অপরের সাথে, সুতরাং সেখানে কোনো সংকট নেই। সংকটটা হচ্ছে মিথ্যা বলাতে। কিন্তু আমি সাংবাদিকতার একজন ছাত্র হিসেবে আমি মনে করি যে মিথ্যা সংবাদের আয়ু হচ্ছে সবচেয়ে সীমিত এবং সেটা হচ্ছে সবচেয়ে দুর্বল সংবাদ। মিথ্যা সংবাদ তো টেকসই কোনো কিছু না, এটা কিন্তু ভয় পাওয়ার কি আছে? আমার মনে হয় সংবাদ যদি মিথ্যা হয়, আমার মনে হয় যে 2010-এর পরে ইনফরমেশন টেকনোলজির যেই ব্যাপক দানবীয় উত্থান হয়েছে, তার মধ্য দিয়ে যে সংবাদটি প্রচার হয় সেটি মুহূর্তের মধ্যে কি করতে পারে সেটা কিন্তু 5ই মের ঢাকা শহরের অবস্থা কিন্তু প্রমাণ করেছে। কিভাবে সেটা? আগুন জ্বালানো, গাড়ি ঘোড়া পোড়া। আমরা তো টেলিভিশনে দেখলাম 6 ঘন্টা ধরে আগুন জ্বললো এবং পুলিশ তাদের আগুন জ্বালানোর ক্ষেত্রে সেরকম উদ্যোগ নিল না, যেরকম উদ্যোগ রাত্রে নিল তাদেরকে উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে। না, দিনের বেলায় 5 জনের মতো লোক মারা গেছে, দিনের বেলায় 5 জনের মতো লোক মারা গেছে। সুতরাং আমরা বলতেই পারি যে পুলিশ যথেষ্ট রকম অ্যাক্টিভ ছিল, আমি মনে করি। কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব ছিল না, কারণ বড় একটা ক্রাউড ছিল এবং এই সমাবেশকে কেন্দ্র করে অন্যান্য যে দলগুলো ছিল, হেফাজতে ইসলামের সাথে জামাত এবং অন্যান্য দলগুলো, এই দলগুলোর অ্যাক্টিভিস্টরা সহযোগিতায় এই কাজগুলো ঘটেছে বলে অনুমান করা হয়। এটা কিন্তু অনুমান, এটা সম্পর্কে আমি বলতে পারবো না যে কারা করেছে। তবে এটা তো আমরা দৃশ্যমান ছিল সবার কাছে, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে। এখানে কি সরকার কি কোনো সেন্সরশিপ করেছিল যেটা দেখানো যাবে না দিনের বেলায়? মনে হয় না। রাতের বেলা আপনাদের উপর মনে হয় রাতের বেলাও করেনি, কিন্তু অপারেশনটা কি আপনারা রাতের বেলা অপারেশন সিকিউর শাপলাকে আপনারা দেখাতে পেরেছেন? দেখাতে পেরেছি। আমরা দেখাতে পেরেছি মানে কি, আমাদের টেলিভিশনটা তো লাইভ টেলিকাস্ট করতে হলে আমাদের একটা গাড়ি বা যন্ত্রপাতি নিয়ে সেখানে যেতে হয়। সেই গাড়ি বা যন্ত্রপাতি আমরা সেখানে নিতে পারি নাই সরাসরি দেখানোর জন্য, কিন্তু আমরা অল্প কিছুক্ষণ পরেই সেই ঘটনাগুলি দেখাচ্ছিলাম টাইমলাইন সহ, এবং টেলিফোনে আমরা সারাক্ষণই কানেক্টেড ছিলাম আমাদের 5 জন প্রতিবেদকের সঙ্গে। আচ্ছা, আমি আমার টেলিভিশনের কথা বলতে পারি। হ্যাঁ, সেটা। এবং আরো একটা টেলিভিশন আমি মনে দেখেছি আপনাদের, তো মনে হচ্ছে একটু পরে ফলো করেছেন, একটু পরে, কারণ হচ্ছে যে লাইভ টেলিকাস্টের যে ইউনিটটা সেটা অপারেশনের মধ্যে সেভাবে ওই রিস্কে নেওয়া যায় না। সুতরাং আমি মনে করি না যে গণমাধ্যমগুলোকে, গণমাধ্যমের সীমাবদ্ধতা, আপনারা বলছেন গণমাধ্যমের স্বাধীনতা সীমাবদ্ধ স্বাধীনতা আছে, তাই তো? আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। আমি মনে করি স্বাধীনতা রয়েছে এবং যে একটা নির্দিষ্ট পছন্দ পর্যন্ত না। আমি একটা জিনিস বলি, আপনি দেখেন যে আমার দেশ বন্ধ করেছে সেটা নিয়ে কিন্তু কোনো আমাদের 15 জনের বিবৃতি আপনারা যেটা আজকে দেখেছেন সেটি, অথবা গতকালকে 4টি সংগঠন যে আমরা বিবৃতি দিয়েছি, সেখানে কিন্তু আমরা পত্রিকা বন্ধ নিয়ে কিছু বলিনি। আমরা বলেছি যে সম্পাদক দায়ী থাকবে।
9 ফেব্রুয়ারি আমাদের দেশের শিরোনাম ছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি গৃহযুদ্ধের উস্কানি। কোনো পত্রিকার সাথে এটার মিল পাবেন না। না, তো একটা পত্রিকা যদি মনে করে যে ফেসিবাদের পদধ্বনি আসছে, উস্কানি হচ্ছে, তাতে 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 সমস্যা, তারপরে বলছেন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার জন্য শাস্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননার জন্য বাহবা। এটা কি কোন রকম একজন, আপনি এডিটিং পয়েন্ট অফ ভিউ থেকে, আমি জানি না নুরুল কবির ভালো বলতে পারবেন সম্পাদক হিসাবে, এটা কি কোন রকম হেডলাইন হতে পারে? কিন্তু এটা কি উদ্দেশ্য প্রণোদিত নয়? উদ্দেশ্য প্রণোদিত হেডলাইনের ব্যাপারে যদি এটাতে ফৌজদারি অভিযোগ হয়, তাহলে সেই ফৌজদারি অভিযোগে ফৌজদারি কার্যক্রম তার বিরুদ্ধে হতে চলতেই পারে। সরকারের প্রসিডিউরাল মিস্টেক আছে, যে সরকার কিভাবে অ্যারেস্ট করেছে সেটা সরকার। আমার দেশ পত্রিকাটা যে এখন বন্ধ আছে, সেটা কি প্রক্রিয়ায় বন্ধ আছে? আমাদেরকে তথ্যমন্ত্রী বলছেন যে ওনাদের ছাপাখানা বন্ধ আছে, ছাপাখানার মধ্যে তল্লাশি চলছে। অন্য ছাপাখানা থেকে তারা চাইলে এটা প্রকাশ করতে পারে, কিন্তু অন্য ছাপাখানা থেকে চাইলে তারা প্রকাশ করতে পারছে না। এটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, কারণ সেখানে প্রিন্টার্স লাইন থাকতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে সরকারের। আমি সেই দায়িত্ব কারণ বাচ্চু ভাই, আমি আপনার সাথে তর্ক করতে চাই না, আমি আপনার সাথে তর্ক করার উপযুক্ত না, কিন্তু আমার এটা হচ্ছে যে সত্যি কথা হচ্ছে এই ফ্যাক্ট রিমেন্স যে একটি পত্রিকা এবং দুটি টেলিভিশন চ্যানেল এখন বন্ধ। সরকার যে বক্তব্য তার সপক্ষে দিচ্ছে বন্ধ করার পক্ষে, সেটা আমি ঠিক বুঝতে পারতেছি না যে এটা কি, মানে কেন বন্ধ। এটা হচ্ছে আমার অবস্থান। প্রথম কথা হচ্ছে এই জন্য বন্ধ, মানে আমি মনে করি আমি যেই জন্য দাবি করব যে এই 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 সম্পাদককে গ্রেফতার করাটা সঠিক হয়েছে, এই জন্য বলবো যে তিনি বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশটা হয়েছে 5ই ফেব্রুয়ারি থেকে গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে তিনি যেই ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করেছে, ব্লগারদেরকে নাস্তিক বলা থেকে শুরু করে কাবা শরীফের ছবি ছেপে দিয়ে সেটিকে সাঈদের মুক্তি দাবি করে যে কথাগুলো তিনি উল্লেখ করেছেন, সেগুলো সারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাতের জন্য তিনি উস্কানি দিয়েছেন। আমি আপনাকে বলতে চাই, আপনি বলছিলেন যে 9 তারিখের পত্রিকায় আছে যে শাহবাগে ফেসিবাদের পদধ্বনি নামে একটি হেডলাইন। এটা আমরা দেখেছি, কিন্তু আমরা যদি 8 তারিখের আমার দেশ পত্রিকা দেখি, ঠিক 9 তারিখের আগের দিন, সেদিনের এটাতে টপ হেডলাইন হচ্ছে শাহবাগে জনসমাগম বাড়ছে, এবং এটাতে কমপক্ষে 2500 শব্দের রিপোর্ট। আমি জানি না শব্দ সংখ্যা আরো বেশি হতে পারে। সেই রিপোর্টের মধ্যে কিন্তু ছিল যে শাহবাগে মানুষজন যাচ্ছে, তাদের মধ্যে সবাই মুক্তিযোদ্ধারা থাকছেন, এই থাকছেন, এবং একটি জনদাবি নিয়ে যাচ্ছেন। 8 তারিখে দাবি করা হলো আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হোক। তারা একটা পত্রিকা যখন বন্ধ করে দেওয়ার হতো, তারা তো এটা বলতেই পারে। মানে আমি জানতে চাচ্ছি একাডেমিক ইন্টারেস্টে, 8 তারিখ পর্যন্ত কিন্তু তারা শাহবাগের জনসমাগমের পক্ষে ছিল। এই যে দেখেন বড় ছবি। আমার বক্তব্য হচ্ছে যে আমি যেটা মুখে বলতে পারি, আমি যেটা একটি জনসমাবেশে দাঁড়িয়ে বলতে পারি, একই জিনিস নুরুল কবির একজন সম্পাদক হিসেবে সেটা লিখতে পারেন। আমি একটু কবির ভাইয়ের কাছে যাই। কবির ভাই, আমরা দেখছি যে আমার দেশ পত্রিকায় দিনের পর দিন যেসব মিথ্যাচার ছাপা হয়েছে, কাবা শরীফের গিলাফ থেকে শুরু করে আরো অন্য কিছু, আপনি তার প্রতিবাদ করেছেন সোচ্চার ভাষায়, এবং আপনাদের মধ্যে যারা 16 জন সম্পাদক আছেন, তাদের মধ্যে অনেক পত্রিকায় সেগুলি আবার বড় বড় করে ছাপা হয়েছে বিভিন্ন মিথ্যাচার সম্পর্কে। তো যেটি উনি বলছিলেন যে ফৌজদারি অপরাধ গ্রেফতার করাটা ঠিক আছে, তারপরেও তার মুক্তি কেন চাইছেন আপনারা? ধন্যবাদ। প্রথমে হচ্ছে আমি আপনার প্রশ্ন এবং নাসিরউদ্দিন ইউসুফ ভাইয়ের কতগুলি মিলিয়ে আপনার ওখানে আসবো। এক নম্বর হচ্ছে যে সীমাবদ্ধ স্বাধীনতা উনি বাচ্চু ভাই পছন্দ করেন না, মানেন না, শুনে খুব খুশি হলাম আমি। কিন্তু দুঃখজনক হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানে যে স্বাধীনতার কথা বলা আছে, বাক ব্যক্তি এবং সংবাদপত্রের স্বাধীনতা, সেটা সীমাবদ্ধ স্বাধীনতাই, এবং সেই সীমাবদ্ধতার কথা বলা হয়েছে যৌক্তিক কারণে। যদি সরকার মনে করে যে কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এমন কোনো কথা, সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি হবে, এরকম 3টে ঘটনার কথা বলা আছে। ফলে স্বাধীনতা সবসময় একটা কিছু সীমাবদ্ধতা থাকে, সেটা যৌক্তিক কিনা সেটা নিরূপণ করবার একটা রাজনৈতিক কর্তব্য থাকে সরকারের। আর সেটা যদি অযৌক্তিক কোনো নাগরিকের কাছে মনে হয় বা সংবাদপত্রের কাছে মনে হয়, তবে সেইটার যৌক্তিকতা চূড়ান্ত নির্ধারণ করে আদালত। ফলে যেই সীমাবদ্ধতা যৌক্তিকভাবে সামাজিক স্থিতিশীলতার জন্য থাকা দরকার, সেটা আমি মনে করি সারা পৃথিবীতে আছে, এখানেও আইনগতভাবে সেটা আছে, সেটা নিয়ে আমাদের আপত্তি নাই। আপত্তিটা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক এবং দলীয় স্বার্থ সিদ্ধি করবার জন্য যখন সরকারগুলো অতীতও হয়েছে, এখনও হচ্ছে, কেবলমাত্র তার সেই এই প্রফেশনগুলিকে অপব্যবহার করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ওই আলোচনায় ঢুকবার আগে আমি একটা জিনিস বলিনি। যেমন ধরুন, আমি টেলিভিশনে মাঝে মধ্যে টকশো করি, আপনারা যখন ডাকেন,
দিগন্ত টেলিভিশনে আমি কখনো যাই নাই, বহুবার ডেকেছে। ফলে কারণ হচ্ছে আমি নীতিগতভাবেই দিগন্ত টেলিভিশনের যে সম্পাদকীয় নীতি তার সঙ্গে একমত না, আমার সঙ্গে যেটা মেলে না সেটাকে আমি শক্তিমান করবার ক্ষেত্রে অন্তত অবদান রাখবার কোনো যৌক্তিক কারণ দেখি না। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান আরও একবার গ্রেফতার হয়েছিলেন, আমি তো তখনও প্রতিবাদ করেছি তার এই গ্রেফতারটা অযৌক্তিক ছিল, এবং আমি এখনো মনে করি তাকে যে দণ্ড দেওয়া হয়েছিল সেই দণ্ড বাংলাদেশের আইনের সীমা অতিক্রম করে দেওয়া হয়েছিল। এখানে দুটো দিক, তারপরেও আমি সেই 15 জনের মধ্যে একজন, এবং খুব গর্বিত যে 16 জনের মধ্যে একজন, গর্বিত যে আমি সে বিবৃতি দিয়েছি। এবং আমি অনুমান করেছিলাম আপনি জিজ্ঞাসা করবেন অন্যরা দিলেন না কেন বা এখনো দিচ্ছেন না কেন। আমি অনুমান করেছিলাম আপনি জিজ্ঞাসা করবেন যে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাইরা যারা আপনি একটু এনেছেন, মুক্তিযুদ্ধ করেছেন দেশের জন্য, যেখানে একটা অন্যতম প্রধান দাবি ছিল যে ভিন্ন মতের আপনি কথা এনেছেন, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা যেটাকে এইটাকে নিরঙ্কুশ করতে হবে, এবং মুখে উনি বলছেনও যে আমরা যে বাধাটুকু মানি সেটুকু উনি মানছেন না। তারপরে এটা কার উদ্দেশ্যে, কি চরিতার্থ করবার জন্য তারা করবে? আপনি সংবিধানের কথা বলছিলেন বলে আমি বলছি 39(2) অনুসারে যে চিন্তা বিভাগের স্বাধীনতা, সেটা তো হচ্ছে ওই বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হ্যানত্যান এগুলির সাথে এটা আছে। আমরা যখন শাহবাগ চলছিল তখন আমার দেশে দেখেছি এরকম একটি হেডিং, শাহবাগের আড়ালে ভারতকে করিডোর দেওয়ার প্রস্তাব এবং ভারতের মদদে শাহবাগ আন্দোলন, এই জাতীয় জিনিস। তো ওইটা কি না, এখন প্রশ্ন হচ্ছে যে এই খবরটা তারা যদি সাবস্ট্যান্সিয়েট করতে পারে সেটা অন্য আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে ভারত, পাকিস্তান, আমেরিকা প্রতিদিন নানানভাবে নাক গলায়, তো এটা তো আমি চাপে নিয়ে আমি বলতে পারবো না। আমার প্রশ্নটা হচ্ছে নীতিগত জায়গাটা অন্য জায়গায়। ধরুন টেলিভিশনের কথা উঠলো, উনি ইউসুফ ভাই বললেন নাটক করেন, নটরাজ নাটক করে বললেন, নাটক করে বললেন যে মিথ্যা বলা হয়েছে। দিগন্ত টেলিভিশনকে মধ্যরাতের পরে বন্ধ করা হয়েছে লাইভ শো দেখাবার জন্য, লাইভ টেলিকাস্ট করবার জন্য, পরিষ্কার। তো লাইভ কি করে অসত্য দেখানো যায় এটা আমি জানি না, এটা নাসিরউদ্দিন ইউসুফ ভাই বলবেন। এবং সেখানে ওই দিন রাতে কি আপনি দিগন্ত টেলিভিশন দেখছিলেন? আমি দেখছিলাম, আমি নানানগুলি দেখেছি তখন। না, আমি দেখছিলাম, দিগন্ত লাইভ করছিল না। দিগন্ত 2:56 যে খবর দেখাচ্ছিল সেটা তো ওরা টেলিফোনে কানেক্ট করছিল, যেটা আমরা করছিলাম, কারণ লাইভ দেখানোর অবস্থা ছিল না, মানে আমাদের না। আপনি শেষ মুহূর্ত পর্যন্ত তো কেউ দেখাতে পারে নাই, হ্যাঁ সেটা কথা নয়। ওইখানে আপনার দীর্ঘ সময় ধরে আমি 3-4টা টেলিভিশন দেখেছি, সময় টেলিভিশন ফর এক্সাম্পল লাইভ দেখিয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ আপনি নিজেই বললেন দেখেছেন। দিগন্ত টেলিভিশনকে যদি বন্ধ করতে হতো তাহলে আপনাদেরকেও বন্ধ করতে হতো, তাহলে সময়কেও বন্ধ করতে হতো। এই প্রশ্ন আমারও। জি, আচ্ছা, তার মানে হচ্ছে এটা যখন করে নাই আর ওইটা যখন করেছে, আর দিগন্তওয়ালাদের যেহেতু একটা নির্দিষ্ট রাজনৈতিক জায়গা, পছন্দ অপছন্দের জায়গা আছে, সুতরাং এটা পরিষ্কারভাবেই তার যে রাজনৈতিক অবস্থানের জন্য করেছে। মাহমুদুর রহমানের কেসটা আমরা এটা খুব, যেমন আপনি লক্ষ্য করুন যে এই প্রথমবার যখন তাকে ধরে নেওয়া হয়েছিল 15 জন সম্পাদক একসাথে তার পক্ষে দেয় নাই, তাহলে এতদিন পর এটা রেলেভেন্ট হওয়ার পেছনে তাদেরও কতগুলো চিন্তা কাজ করেছে, কারণ একই সময় সমাজে অনেকগুলো ঘটনা ঘটছে, কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে। এই সরকার প্রতিনিয়ত তার যে অপরাপর ক্ষেত্রেও এক ধরনের অগণতান্ত্রিক তার যে আচরণ ক্রমশই বেড়ে চলেছে, একটা কর্তৃত্ববাদী একটা অবস্থান গ্রহণ করছে, এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আপনি নিজেই প্রশ্ন উত্থাপন করেছেন, ন্যায্য প্রশ্ন। যেমন ধরুন সার্চ ওয়ারেন্ট দিয়ে ওই পত্রিকার যে প্রেস সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সার্চ ওয়ারেন্ট দিয়ে সার্চ করা যায়, বন্ধ করা যায় না। তারপরে তারা আরেকটা প্রেস থেকে ছাপবার জন্যে তারা আইনটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে ডিসিকে জানাতে হবে। তারা 12 ঘন্টার মধ্যে জানিয়েছে যে আমরা ওই পত্রিকায় ছাপবো, সেই পত্রিকায় ছাপার অনুমতি আছে, সেইটা তার সেই কাগজও তারা ডিসি অফিসে কি বলে যে দেখিয়েছে, জমা দিয়েছে, তারপর তাদেরকে সেটা ছাপতে দেয় নাই। প্রশ্নটা হচ্ছে যে আজকে যদি এইটা তার সঙ্গে করতে পারে, কালকে আরেকজনের সঙ্গে করবে, পরশু আরেকজনের সঙ্গে করবে। এবং এই যে এইটার সঙ্গে যে অপরাপর রাজনৈতিক আচরণগুলি, যেমন ধরেন মিছিল মিটিং করতে বন্ধ করা, বা সর্বশেষ এই মুহূর্তে যে অবস্থা চলছে, এক দেশে 1 মাসের জন্য সভা সমিতি মিছিল নিষিদ্ধ। এই তো আমি জানি না নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাই এই গণতন্ত্রের জন্য প্রাণ দিতে গিয়েছিলেন কিনা। ফলে এই যে একটা সরকার যখন একের পর একটার সঙ্গে আরেকটা যখন মিলিয়ে যে প্রবণতা লক্ষ্য করা যায়, সেখানে অন্যরাও আতঙ্কিত বোধ করবে। আর এটা সে বিখ্যাত জার্মান কবির, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবিতার কথা আমরা বলি না, যে এক লোক ভেবেছিল, যে বলছিল একজন কবি যে প্রথমে
হিটলার বাহিনী যখন কয়েকজনকে ধরে নিয়ে গেল, আমি তার প্রতিবাদ করি নাই, কারণ ওরা কমিউনিস্টদের ধরেছে। দ্বিতীয় যখন পরের বার দেখা গেল তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে যারা, তাদের জন্য প্রতিবাদ করে নাই, কারণ ওরা হচ্ছে ক্যাথলিক, আমি ক্যাথলিক না। তারপরে ট্রেড ইউনিয়নদের ধরে নিয়ে গেলো যে আমি ট্রেড ইউনিয়ন করি না। কিন্তু এরকম করতে করতে শেষ দিন আমাকে ধরলো, সেদিন আর প্রতিবাদ করবার কোনো লোক ছিল না। ফলে এই যে আজকে তার সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে যে তাকে এটা করছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এই 15 জনের কারোরই সন্দেহ নাই। তবে হ্যাঁ, আর তার যে সম্পাদকীয় আপনি বলেছেন যে কাবাঘরের কথা, আমি মনে করি অত্যন্ত অন্যায় কাজ করেছে। করবার পরে আবার পরের দিন সে তখন যখন দৃষ্টি আকৃষ্ট হয়েছে তার, তখন কি তার ক্ষমাও চেয়েছে। সরকার ভুল করে, মানুষ ভুল করে, পত্রপত্রিকা ভুল করে, ভুল করলে ক্ষমা চাইতে হবে, এইটা তারা কিন্তু চেয়েছে। তারপরে তার অনেক কিছু শুনে আমি একমত নাই না বলেই তো 15টা কাগজ আছে। এই 15টা কাগজ বা 15টা কাগজের যে সম্পাদকরা, তারাই কি আমরা কি পরস্পর সঙ্গে একমত? কিন্তু এটা কমন ইন্টারেস্ট, সেটা হচ্ছে যে এই আক্রমণটা যাতে আরো প্রসারিত না হয়। কবির ভাই, আমার একটা বিরতিতে যেতে হবে, আমি প্রশ্নটা আগে করে রাখি। নিউ এজ পত্রিকার মাধ্যমে বা আপনি ব্যক্তিগতভাবে সম্পাদক নুরুল কবির হিসেবে টকশোতে অংশগ্রহণ করেন, বক্তব্য রাখেন, আপনি অনেক জনপ্রিয়, আপনি যেভাবে সরকারের সমালোচনা করেন, আপনার নিউ এজ পত্রিকা সরকারের ভুল ত্রুটিগুলি যেভাবে সরিয়ে দেয়, আপনি কি কখনো আপনার মনে হয়েছে যে আপনার স্বাধীনতাটা সীমাবদ্ধ, বা এই মুহূর্তেও কি মনে হচ্ছে? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নেওয়ার পরে আমরা এটা শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে কবির ভাই, আমি প্রশ্নটা আবার রিফ্রেশ করি যে আমার দেশ পত্রিকা বা 2টি টেলিভিশন চ্যানেল বন্ধ হয়েছে কারণ তারা সরকারের প্রতি ভিন্নমত পোষণ করেছে। তাহলে আপনি নুরুল কবির নিউ এজের সম্পাদক হিসেবে কি সরকারের সাথে আপোষ করে চলছেন বা যথেষ্ট ভিন্নমত পোষণ করতে পারছেন না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আমি আগেই বলেছি, দিগন্ত এবং আমার দেশের কতগুলো পার্টিজান রাজনীতির ব্যাপার আছে। নিউ এজের সুবিধা হচ্ছে যে এটা কোনো পার্টিপুটের ধার না, 1। 2 নম্বর, না আমি এই প্রশ্নটা বরং আরেকবার জিজ্ঞেস করেছিল, সেটা সব শুনলে আপনার দর্শকরা হয়তো আনন্দ পাবে। ইমার্জেন্সির সময় আমি যখন শেখ হাসিনা এবং খালেদা জিয়া নেতৃত্বাধীন 2 দলের জন্য সংগ্রাম করছি এবং একই ধরনের এখন যা করছিলাম, হ্যাঁ তাই করছিলাম, তখন এডিটরদের একটা মিটিং ডেকেছিলেন তৎকালীন সরকার প্রধান। সেখানে আমি যখন এই সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছিলাম, তখনকার তথ্যমন্ত্রী সবার সামনে জিজ্ঞাসা করেছিলেন আমাকে, আপনার তো আমি কোনো অসুবিধা দেখি না, আপনি তো বলছেন লিখছেন। তো প্রশ্ন, আমার উত্তরটা ছিল এই, আমি এখন বলছি, অতীতে বলেছি, ভবিষ্যতেও বলবো। মুশকিলটা হচ্ছে আমি নিঃসংকোচে নিঃসংশয়ে বলতে চাই। আমি যে বলছি এটা জীবন এবং সম্ভ্রমের ঝুঁকি নিয়ে বলছি। ফলে যখন যেই সংবাদপত্রের স্বাধীনতা, সেইটাই যেখানে জীবন এবং সংগ্রামের ঝুঁকি থাকে না, অথচ সত্য কথা বলা যায়। আমি এখনো, এই গত সপ্তাহ আমার বাড়ির মধ্যে ইন্টেলিজেন্স এজেন্সির লোকের সেই টিন্টেড গ্লাসওয়ালা গাড়ি দাঁড়িয়েছিল। ফলে আমি আমারটা সংগ্রাম একা করি, সেটা আমি করবই। এইটা দিয়ে অন্যদেরটা আপনি একত্রিত করেন না, সেটা ভুল হবে। এই যে জীবন এবং সম্ভ্রমের যে একটা ঝুঁকি থাকে, সেই ঝুঁকি যখন থাকে সত্য বাকের জন্যে, ঝুঁকি যখন থাকে সত্য কথা লিখবার জন্যে, সেটা কিন্তু স্বাভাবিক স্বাধীনতা নয়। আর মাহমুদুর রহমানের উপর তো আওয়ামী লীগের দিক থেকে, দলীয় স্বার্থের দিক থেকে ক্ষেপ বাড়ার বহু কারণ আছে। যেমন ধরুন, হেফাজতে ইসলামকে আওয়ামী লীগ জামাত ইসলামের বিরুদ্ধে প্রথমে রাস্তায় নামিয়েছিল। সেখানে আমরা দেখলাম হেফাজতে ইসলামকে আবার বিএনপির দিকে নিয়ে আসার ক্ষেত্রে মাহমুদুর রহমানের একটা ভূমিকা আছে। এর পত্রপত্রিকা ছাপা হয়েছে, ছবি দেখেছে, হেফাজতের লোকদের মিটিং করছে। আওয়ামী লীগ তো এখানেও ক্ষুব্ধ, হওয়ার কথা। সেই ক্ষোভ থেকেই নানান ক্ষোভ থেকে করেছে। পত্রিকা ছাপাইটা সত্যি হয়ে না, যাবে। বাচ্চু ভাই, আপনি যেটা বলছেন পত্রিকা ছাপা হয়েছে, কোনটা ছাপা হয়েছে? এই যে বলুন যে আওয়ামী লীগের, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি দেশে ছিলেন না। না, আমি দেশে ছিলাম না, শুনেন, আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি লক্ষ্য করেন নাই চিটাগং এ এই হেফাজতের প্রধান নেতা মিটিং হচ্ছে, প্রধান নেতা মন্ত্রীর সাথে, হ্যাঁ আওয়ামী লীগের মন্ত্রীর সাথে, জানি কবে থেকে মিটিং হচ্ছে, কি জন্য মিটিং হচ্ছে? অনেক আগে থেকে মিটিং হচ্ছে। আমার কথা হচ্ছে আমার পেশাগত দায়িত্ব হচ্ছে এটা জানা যে ওই মিটিংগুলি কেন হচ্ছে। আমি জেনে দায়িত্ব নিয়ে বলছি। আপনার যদি উল্টা প্রমাণ থাকে আপনি বলেন। না, আমার উল্টা প্রমাণের জায়গা নেই। আমি বলছি অন্য কথা। আমি বলছি যে আপনি বলেন পত্রিকায় ছাপা হয়েছে, পত্রিকায় ছাপা আপনার জানাটা যদি সত্যি হয়, সেখানে আমার না, পত্রিকা আপনি খেয়াল করেন নাই, উত্তেজিত হয়ে আছেন। পত্রিকায় ছাপা হয়েছে
হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে মিটিং করে মাহমুদুর রহমান বেরোচ্ছে। হ্যাঁ, বেরোচ্ছে। তো এই অর্থাৎ এই যে হেফাজতকে প্রথমে রাস্তায় নামানো হলো সে জামাতের বিরুদ্ধে তাদের রাজনীতি করার জন্য, তার মধ্যে ভাগ বসালো যারা বিএনপি। এইটা আর একটু স্পষ্ট করে বলবেন, জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ এটাকে রাস্তায় নামিয়েছে, এটা আপনি কি আপনার জানার ভিত্তিতে বলছেন? জানার ভিত্তিতে বলছি। ওনার জানাটা আমি চ্যালেঞ্জ করছি না। জানার আমি ভিত্তিতে বলছি বলছি, যে আমরা উনি লিখেছি। বলছেন যে পত্রিকায় অনেক কিছু ছাপা হয়, এর একটু আগেই সেটা কোন পত্রিকায় কি ছাপা হয় সেটা আমি নিতে পারবো না। প্রশ্নটা হচ্ছে যে আর এইটুকু বিষয়ের কিছু নাই তো, বিষয়ের কিছু নাই। এই কারণে যে এই আওয়ামী লীগ তো হেফাজতে ইসলাম কেন খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি করেছিল না? যে খেলাফত মজলিসের সঙ্গে প্রকাশ্য চুক্তি করেছিল, কিন্তু আমরা হেফাজতের সাথে চুক্তি করলে আমরা বিরোধিতা করব আমাদের অবস্থান থেকে। প্রশ্ন হচ্ছে আপনি যখন বলেন যে পত্রিকায় ভুলের জন্য তারা ক্ষমা চেয়েছে, এরকম প্রতিদিন তারা মিথ্যা খবর ছেপেছে। এবং আপনি আমাকে বলেন যে আমি দুইটা কথা শোনাই, এটাকে হতে পারে কোন রকম নর্মসে পরে এডিটোরিয়াল শাহবাগে না গেলে দিল্লির ভিসা হচ্ছে না। এক কথিত আন্দোলনের পেছনে ভারতীয় মদতের আরো এক নজির। আপনি আমাকে বলেন যে এই যে কথাগুলো লিখছে, অথবা শেখ হাসিনার একটা কথা লিখছে কি, শেখ হাসিনার 3 মার্ক পেয়েছিল পলিটিক্যাল সায়েন্স, মানে আপনি কাহাতক, মানে আমার একটা একাডেমিক ইন্টারেস্টের প্রশ্ন আছে। এই সব খবর ছাপা হলে মানে আপনি যখন এসব খবর ছাপবেন, আপনি এই সব ধরনের খবর ছাপা হলে সেইটা নিষ্পত্তি করবার বাংলাদেশের আইন আছে। সেই আইনে না গিয়ে বাংলাদেশ সরকারের করা কোন সাংবাদিক বা আইন করে নাই। এইরকম আমার কথা হচ্ছে, এইরকম সংবাদ ছেপে যারা দেশের মধ্যে এরকম একটি দাঙ্গা পরিস্থিতি তৈরি করে কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর এরকম একটা চরম বিপর্যয় নিয়ে আসলো, সেই ব্যক্তিটাকে এখানকার খবরগুলির কোনটার জন্য দাঙ্গা হচ্ছে? সাইদির উপরে যে এখানকার যেখানে আছে সাইদির এরপর যে হিন্দুরা আমি একটু বলতে পারি কবির ভাই, এখানে আমার দেশ পত্রিকা যে ব্লগারদের ভয়ঙ্কর ধর্ম আদালতের অবমাননা বা এইসব খবরগুলি যেগুলি ছেপেছে, যেগুলি ব্লগারদের ব্লগ থেকে নিয়ে হুবহু যেগুলি ছেপেছে, সেগুলি অবশ্যই মানুষের ধর্মানুভূতিকে আঘাত দিয়েছে এবং আরেকটা বিশ্বাসী মানুষদের আঘাত করেছে। মনে নাই সাইদির বিরুদ্ধে মাত্র 2 ছিল, সাইদির বিরুদ্ধে মাত্র 2 ছিল হিন্দু সাক্ষী, কিন্তু তারা বলেছে হিন্দুদের সাক্ষীর কারণে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন দেখলেন এবং একের পর এক আগুন জ্বালানো হলো, হিন্দু ধর্মের মানুষের বাড়িতে আক্রমণ হলো, আপনি যদি মনে করেন যে সেই মানুষটা ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী ব্লগার চক্র যারা লিখছে, আমাদের ব্লগার কয়জন ইসলাম বিরোধী, কয়জন নাস্তিক, সবাইকে ঢালাওভাবে যখন নাস্তিক বলছে আমার দেশ, সেরকম একটা লোককে আপনি ডিফেন্ড করছেন, আপনারা 15 জন বলছেন যে তাকে ছেড়ে দেওয়া উচিত। আমি তো মনে করি একজন হাইজ্যাকার বা একজন অস্ত্রধারী লোক নিরস্ত্র লোককে যখন যেমন মারে, তেমনি করে কলমধারী একজন সম্পাদক একই দোষে দুষ্ট। আমি আরেকটু যুক্ত করতে চাই কবির ভাই, আমি আরেকটু যুক্ত করতে চাই। আমাদের দেশে কিন্তু সালমান রুশদি স্যাটানিক ভার্সেসের মতো বই নিষিদ্ধ। আমরা কিন্তু ইনোসেন্স অফ মুসলিম ইউটিউবে পাওয়া যেত বলে ইউটিউব নিষিদ্ধ, কিন্তু আমরা হুবহু ওই ব্লগের বক্তব্য হুবহু 5000 শব্দ এবং যেটা পুরোপুরি সৃষ্টিকর্তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করা, সেটা ছাপানো হয়েছে। এটা অন্যায়। কিন্তু লক্ষ্য করুন, আপনারা একটা ভুল জায়গায় সরকারের এটা আপনারা সরকারকে যদি বুদ্ধি দিতেন তাহলে সরকার উপকার হতো। আমার প্রশ্নটা হচ্ছে খুব পরিষ্কার, আপনারা যেগুলো বলছেন সরকার কি বলেছে এই কারণে আমরা তাকে গ্রেফতার করেছে? না, সেটা বলেন, সেটা বলেন। আচ্ছা, সেটা সরকারের দুর্বলতা, সেটা সরকারের দুর্বলতা। তাহলে নাগরিক হিসাবে এটা আমার কথা খেয়াল করুন, তাহলে আমরা বলেছি সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে, রাইট? কারণ হচ্ছে যে আপনারা যেগুলো বলছেন সেগুলো সরকার বলে নাই, সেটা সরকার উত্তর দেবে। আমরা তো সরকারকে উত্তর চেয়েছি, আপনার কাছে তো আমি চাইনি। প্রশ্নটা হচ্ছে যে আমরা সরকারকেই তো বলেছি বিবৃতি দিয়ে। 1 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা সেই বিবৃতিতে বলেছি যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে যদি আইনের ভঙ্গ করে থাকে অবশ্যই তার বিচার হওয়া উচিত, কিন্তু এখানে তো আমরা দেখলাম সরকার নিজে আইন ভঙ্গ করছে তাকে শাস্তি দেওয়ার জন্য। তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট, এখনো পর্যন্ত সুস্পষ্ট অভিযোগ নাই। সরকার এখন খালিদ প্রথম শুরুতেই বলেছেন যে 3 রকমের কথাবার্তা এখনো শোনা যাচ্ছে। সরকার অন্যায় করছে না। আইন আমি মানলাম আপনার কথাটা যে সরকার ভুলভাবে গ্রেফতার করেছে, আমি সে জায়গায় কিন্তু আপত্তি করছি না। আমার কথা হচ্ছে গ্রেফতার হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে এই লোকটির। কিন্তু বাচ্চু ভাই, আমি যদি কবির ভাইদের
পক্ষের মানে মানে আমি যদি একটু সাংবাদিক অবশ্যই, হিসেবে এই প্রশ্ন নিরপেক্ষতা। করতে পারি যে কবির ভাইরা কিন্তু মাহমুদুর রহমান যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরদিনই কোনো বিবৃতি দেন না, না, দেননি। 30 দিন পরে বিবৃতি দিয়েছেন। সেখানে স্পেসিফিক অভিযোগ আমি একজন নাগরিক হিসেবে কেন এখনো জানতে পারবো না যে তার বিরুদ্ধে আসলে না, স্পেসিফিক সেটা অভিযোগ আমরা জানার যখন অবশ্যই। 30 দিন অপেক্ষা করার পর যখন দেখি এবং- যে তার কোনো স্পেসিফিক অভিযোগ নাই, নাই। তা আপনি তো বিচারও করছেন, আপনি তাকে আটকে রেখেছেন। তখন এটা তো এটা তখন আপনাদের বাংলাদেশ তো- আমার রাষ্ট্রে ধারণা- অন্তত 10টা আইন আছে যেটা এর বিরুদ্ধে। হ্যাঁ, সেটা অবশ্যই আপনারা বলতে পারেন। একই আপনি সাথে- বলবেন না কেন? না, আমি তো বলছি। বলেন। আমি তো একই সাথে আপনি এখনো বলেন বলছি তাহলে যে সরকার সুনির্দিষ্ট সরকার অভিযোগে তাকে অবৈধভাবে গ্রেফতার দেখানো উচিত। তাকে অবৈধভাবে আটকে না, রেখেছে। অবৈধভাবে না। আমি বলবো তা যে কোন ভুল বৈধ কারণে, আইন আমাকে বলেন ভুল তাহলে। কারণে, ভুল কোন- কারণে। না, আপনি বলেছেন অবৈধভাবে না, বৈধ কোন কারণে আমি বৈধ? বলছি যে সরকার বৈধভাবে তাকে গ্রেফতার করা উচিত। তার মানে বৈধভাবে সে করে নাই, হ্যাঁ। এটি আমরা প্রতিবাদ সেটা করেছি। হচ্ছে প্রসিডিউরাল মিস্টেক, তো তার আছে। It's not procedural. এটা কি? না, এটা বৈধভাবে করে নাই, মানে অবৈধভাবে করেছে। বাংলাদেশ যে কোনো নাগরিকের অবৈধভাবে গ্রেফতার করাকে আমরা প্রতিবাদ করি, আপনাকে করলেও করব। হ্যাঁ, না, সেটা তো আছে, সেটা আছে। আমার উত্তরটা হচ্ছে এই জায়গায়। কিন্তু আমার এখানে একটু প্রশ্ন কবির ভাই, এটা কি শুধুমাত্র উনি একটা পত্রিকার সম্পাদক বলে এই সুবিধা পাচ্ছেন? আমরা বারবার আপনার কাছে শুনছি, আপনাদের কাছে শুনছি যে উনি অভিযুক্ত, তো উনাকে অভিযুক্ত যতক্ষণ বাংলাদেশ আইন অনুযায়ী ওনাকে নির্দোষ ভাবতে হবে এবং নির্দোষ ভেবে তাকে সেভাবে ট্রিট করতে হবে। কিন্তু আমরা পত্র পত্রিকায় ছবি দেখি, পুলিশ চোর ডাকাত এসব লেখে যে ছাপায়, তখন তো আমরা কোনো প্রতিবাদ করতে দেখি না। আমরা তো আচ্ছা, আবুলকে আপনি এই প্রশ্ন উত্তর বলছেন, আমি প্রতিবাদ করি, আমরা এগুলো ছাপি না এবং এটার সম্পর্কে বহুবার এটা লিখেছি। আমরা যোগাযোগ- এবং এর সাবেক যোগাযোগ মন্ত্রী ফলে সরকার সাম্প্রতিককালে একটা সিদ্ধান্ত দিয়েছে যে এগুলো আর করা যাবে না। আমরা কিন্তু না, আমি সাবেক হচ্ছে যোগাযোগ উনি মন্ত্রী কিন্তু- সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে আবুলকে নিয়ে যত রকম ক্যারিকেচার সম্ভব সব রকম ক্যারিকেচার এই পত্রপত্রিকাতে কিন্তু করেছি। মানে আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে যে আমরা উনি সম্পাদক বলে উনাকে হ্যাঁ। অভিযুক্ত বলে উনাকে উনি একটি নির্দোষ মেনে নির্দিষ্ট নিতে দল হবে। করেন বলে। আমি তো সেটা বলি নাই। আমরা বলছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে যদি গ্রেফতার করা হয়, তার বিচার হয়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি এক মাস এটা ধরে আপনারা একবারও বলেননি। আপনারা বলেছেন কি যে এই- যে এই- এই যে কিন্তু এটা যদি উনি এখনো বলে নিজস্ব থাকেন- গতিতে চলা না, উচিত, না, আপনি এটা তো- বলছেন। এটা তো এখন এর মানে তো তাই। আইন নিজস্ব বাচ্চু ভাই, এর মানে তো তাই। এবং কেউ এবং- আইনের ঊর্ধ্বে নয়, না, কেউ অর্থাৎ আইনের ঊর্ধ্বে নয়। তিনিও আইনের ঊর্ধ্বে নয়, বা- বা- তেমনি বাচ্চু ভাই- সরকারও আইনের ঊর্ধ্বে বাচ্চু নয়। ভাই, আপনি অবশ্যই যদি না। বলেন যে একবারও বলেন না, এটা কবির ভাই এখন বলেছেন, এটা ধরে নিয়ে যদি আপনি এটার উত্তর দেন, আমরা বিরতির পরে সেই উত্তরটা শুনতে চাই। না, প্রথম কথা, ওই বিবৃতিতে আমরা পরিষ্কারভাবে আমরা এটা বলেছি, বিরতি নিচ্ছি। যে কেউ আইনের বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বাচ্চু ভাই বিরতির আগে আপনাকে প্রশ্ন করেছিলেন। আমি বলছিলাম যে কথাটি নুরুল কবিরের সাথে, সেটা হচ্ছে যে তাদের 15 জনের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার লেখাও এটা পরিষ্কার আছে যে খুবই শ্রদ্ধাভাজন এতগুলো ভালো সম্পাদকের সাথে একেবারেই বিপরীতধর্মী কিছু সম্পাদক, যেমন নয়া দিগন্ত সংগ্রাম পত্রিকার সম্পাদকের নাম দেখে আমি অবাক হয়েছে যে নুরুল কবির, মতিউর রহমান, তারপরে আমাদের মাহফুজানা আহমেদের সাথে ওদের নামটা যাচ্ছে, একেবারেই যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত যে পত্রিকাগুলো, তাদের সাথে। এটা আমাকে খুব কষ্ট দিয়েছে ব্যক্তিগতভাবে, কারণ আমি পাঠক আপনাদের পত্রিকার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই আপনার পুরো স্টেটমেন্টের মধ্যে একটি বাক্য, একটি লাইন যেখানে আপনারা বলছেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং আইন তার নিজস্ব গতিতে চলবে, পুরো স্টেটমেন্টের সাথে এটার কোনো সম্পর্ক নাই আসলে। আমরা খুবই সম্পর্ক দেখতে পাচ্ছি দুটো কারণে। একটা হচ্ছে, আমি আবারও বলছি, যে সরকারের মধ্যে ভিন্নমত এবং বন্ধ করার, তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার রাজনীতিতে, এবং সমাজে এমনকি এই মুহূর্তে যেটা চলছে যে এটাকে কি বলে, হিউম্যান চেইন পর্যন্ত করতে দেওয়া বন্ধ, কোনো রকমের কারণ ছাড়া, যৌক্তিক কারণ ছাড়া 1 মাসের জন্য রাজনীতি বন্ধ। এই যে যেই ধরনের স্বৈরতান্ত্রিক এবং আচ্ছা, এটা কিন্তু আলাদা issue, মিলে দিচ্ছে, এটা আলাদা issue। না, একদম এক ইস্যু। এই যে কর্তৃত্ব পরায়ণ ভাবনা, অথরিটারিয়ানিজম, এই অথরিটারিয়ানিজমের যে ভাবনা, সেই ভাবনার এই বহিঃপ্রকাশ আমরা একের পর এক দেখতে পাচ্ছি। এগুলোর সঙ্গে ওই ধরনের থট প্রসেসের সঙ্গে একটা চিন্তাশীলতার ওই মিল আছে বলেই আমরা আতঙ্কিত। আমরা মনে করি যে সরকার আর কোন, তার এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেটা আর কোনো আপনি আতঙ্কিত হওয়ার কোনো কারণে আপনার পত্রিকায় যা লেখেন তাতে করে অনেক আগে যদি সরকার এরকম হতো, এই পত্রিকা বন্ধ করে দিত।
কিন্তু বাচ্চু, করে না, সরকার আমরা- আসলেই যায়, সরকার না, তাকে আক্রমণ কিন্তু বাচ্চু করেছে। ভাই, আমি একটা স্বীকার করি। জিনিস আপনার এটা বুঝতে পারলাম না। আপনি যখন বললেন যে আপনি আশা করেন নাই প্রথম আলোর সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক বা ডেইলি নিউজ সম্পাদকের বা সঙ্গে, গোলাম সরোয়ার আমাদের ডেইলি নিউজের সমকালের। সম্পাদকের সঙ্গে কেন আপনি এটা মানে এটাতে দেখে তো আমার কাছে মনে হয় যে উনারা আরো একটি মহত্তর দৃষ্টান্ত উপস্থাপন করলেন যে উনারা যেই মতের সাথে একমত নন সেই মতের পক্ষে ওনারা দাঁড়াতে পারেন যদি এটা একজন ন্যায়ের লোক পক্ষে হয়। আদালতে দাঁড়িয়ে যখন বলে, আদালতে ঢোকার সময় যখন চিৎকার করে বলে আমি জানি এইসব বাংলাদেশের আদালতে কি হয়, আপনি সেই লোকটাকে ডিফেন্ড করছেন। বাংলাদেশ আদালত নিয়ে কি হয় সেটা নিয়ে বাংলাদেশের মন্ত্রীরা বা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনেক না, সময় কি কিন্তু বলেছেন একজন তাকে আপনি সম্পাদক কখনো বলা, খেয়াল করেছেন? একজন রাজনীতিবিদের বলা, একজন সম্পাদকের বলা আলাদা। সম্পাদক কিন্তু মোটিভেট করে বাংলাদেশের পত্রগুলো, পত্রপত্রিকাগুলো, রাজনীতিবিদেরা- টেলিভিশন চ্যানেলগুলো। আপনার ইচ্ছা করলে কিন্তু একটা হুট করে কথা বলতে পারেন না। রাজনীতিবিদেরা, রাজনীতিবিদরা আমি ধরি কি বাংলাদেশের ক্ষমতার রাজনীতি, তো সেই জায়গায় কিন্তু আমি যাব না। সাংস্কৃতিক কর্মীরা, সাংস্কৃতিক কর্মীদের দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, জি অবশ্যই দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আপনি একজন সম্পাদকের সেই সম্পাদকীয় নীতি যদি আপনার পছন্দ না হয়, আপনি যে কোনো সময় সেই পত্রিকাটা কেনা বন্ধ করে দিতে পারেন। পারি। কিন্তু একজন যাকে আমরা নির্বাচিত করি তাকে ইচ্ছে করলে আমরা 5 বছরের মধ্যে ছুড়ে ফেলে দিতে পারি না। না পারি না, তো কিন্তু ফলে তার বিরুদ্ধে লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি। হ্যাঁ। কিন্তু এই লিখতে পারা যদি অন্যায় করে, এই লিখতে পারার যে স্বাধীনতা, এটা কিন্তু অর্জিত স্বাধীনতা। অবশ্যই। হ্যাঁ, এই অর্জিত স্বাধীনতাটা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কবির ভাই, আপনি কি- একের পর এক, আচ্ছা, একের কবির ভাই, পর আচ্ছা, এক লিখতে পারা- মানুষের লিখতে গণতান্ত্রিক পারার- অধিকার। কবির ভাই, আপনি কি আচ্ছা। আমাদের দর্শকদের একটা প্রশ্নের একটা সারাংশ নেবেন? জি। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে কেউ কেউ এটা পর্যবেক্ষণ করছেন যে আমার দেশে সংবাদের জের ধরে যে সারা দেশে মানে বিভিন্ন সহিংসতা তৈরি হয়েছে, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, পুলিশ পর্যন্ত নিহত হয়েছে, আক্রান্ত হয়েছে থানা এবং ফাঁড়ি, কেউ কেউ মনে করছেন। সেই সময় শীর্ষ সংবাদপত্রের এই সম্পাদকেরা এই পত্রিকার বিরুদ্ধে যে আরো অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত সেগুলি সম্পর্কে কোনো কিছু বলেছেন কিনা, বলা হয়েছে কিনা বা বলেছিলেন কিনা? আমরা যেটা বলেছি, প্রথম কথা দুটো পার্ট। একটা যেটা কেউ মনে করতেই পারেন, একটা কারণ হচ্ছে পত্র পত্রিকা তো মানুষকে প্রভাবিত করে, তার পাঠকদের প্রভাবিত করে। সেটার মধ্যে যেমন শান্তির জন্য হতে পারে, বিদ্বেষ ছড়ানোর উপকরণ তার মধ্যে থাকতে পারে, সেটা হতেই পারে। এবং আমার প্রশ্নটা খুব সোজা, সেইটা দেখবার জন্য বাংলাদেশের যথেষ্ট আইন আছে। আবারও বলছি, সরকার আরবিট্রারিলি কেবলমাত্র তার রাজনৈতিকভাবে তাকে পছন্দ হয় না বলে তাকে অবৈধভাবে ডিটেনশন করে রেখেছে। আমরা যে অভিযোগগুলির কথা আলাপ করছি, এটার একটার ব্যাপারও তাকে গ্রেফতার করা হয় নাই এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে। এরকম কোনো কথা বলে নাই, এটা আরবিট্রারি অ্যারেস্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা এগ্রি। আমি তো এটা বলছি যে আমার অভিযোগ আছে, তাকে গ্রেফতার ফলে করা হোক। আজকে যদি তাকে আরবিট্রারি ভাবে অ্যারেস্ট করে, একটা পছন্দ হয় না বলে, কালকে আমাকে করবে, পরশুদিন আরেকজনকে করবে। আপনি বলেছেন যে একটা উদাহরণ তৈরি হয়েছে যে 15 জনের তারা ভিন্ন মতাবলম্বী হলো, তারা কেউ এটার সঙ্গে একমত না, তারা একত্রিত। এই 15 জনের মধ্যেও তো 15টা পত্রিকার মধ্যে তো চিন্তা ভাবনার পার্থক্য আছে। কিন্তু এই যে সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ, কর্তৃত্ববাদী আচরণ, এই আচরণ যেটার বহিঃপ্রকাশ আমরা সমাজের অপরাপর ক্ষেত্র দেখছি, এইটা আমি বলছি আবারও যে এইটা অত্যন্ত বিপজ্জনক। সেই বিপজ্জনক প্রবণতাকে ঠেকানোর জন্য সংবাদপত্রগুলোর, সংবাদ কর্মীদের এক সংঘবদ্ধভাবে আপনার প্রতিবাদ জানানো দরকার। না, আপনি যা বলেন না যে পুলিশ নির্বিচারে আলেম হত্যা, স্বতঃস্ফূর্ত হরতাল, রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননার প্রতিবাদে গণবিস্ফোরণ, গায়েবাদ, আপনি নিহত, 4000 আহত, মানে অদ্ভুত নিউজ হচ্ছে আপনার কয় তারিখ? 23শে ফেব্রুয়ারি। আপনি আমাকে বলেন, এইটা কি কোনো দায়িত্বশীল সাংবাদিকতা? না, মানে নিহত যেদিন আপনি আমি- তাকে না, তার মানে আপনি কি বলছেন সেদিন এই লোকগুলি নিহত হয় নাই? না, হয়েছে। তো নিহত হলে নিহত নাম্বারটা, লিখবে না? মানে 4000 আহত। আপনার আরেকটা एग्जांपल দেন, ওই যে ওই এর কাছে অনেক ভালো ভালো एग्जांपल আছে, জি, বড় জি। আপনি एग्जांपल করে যাচ্ছে না, এইগুলি ঘটনা আমি- ঘটেছে। আমি- কেন এইগুলি ঘটেছে? এগুলো ঘটেছে, তো না, ঘটলে আমি তো লিখবে। বলছি না, আমাদের- আপনি যখন ফেব্রিকেটেড করে লিখবেন তখন সেটা অপসাংবাদিকতা। হ্যাঁ, না, এটা fabricated- এগুলি ঘটেছে। না, না, আপনারা যে বরং আমি এইটা বলতে খালিদ চাই যেগুলি বলছে, যে বাচ্চু ভাই, আমি এগুলো মনে এটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা, যে ভয়ঙ্কর ইসলাম হ্যাঁ, বিদ্বেষী আমার কাছে ব্লগার আছে চক্র, তো। ভয়ঙ্কর ইসলাম এই যে বিদ্বেষী ব্লগার ব্লগারদের চক্র, ইসলাম বিদ্বেষী প্ররোচনা, আলেমদের ক্ষোভ, না নাস্তিকদের আলেমদের, প্রতিরোধ। এই যে উনারা এই যে এইটা পত্রিকাটা হচ্ছে 18 ভয়ঙ্কর ফেব্রুয়ারি, ইসলাম বিদ্বেষী ব্লগার চক্র 18 ফেব্রুয়ারি। যে 18 ফেব্রুয়ারিতে উনি যে কারণে আমি আমরা এগুলি সব বেছে এনেছি এখানে। ওই ইসলাম কয়েকজন ব্লগার কয়েকজন ব্লগার যে ভয়াবহ কথাবার্তা লিখেছে, জি। এটা কি আপনি অস্বীকার করেন? না, আপনি আমরা বলবেন, আসলে- আমি বলবো না, আমরা বলবো না, আমি আমরা নিজে condemn করেছি। আমি পরিষ্কার করে বলছি, আমি নিজে কোনো কিন্তু- ধর্মপরায়ণ লোক না। আপনি Wait, এগুলোকে wait. সামনে নিয়ে আসলে কিন্তু না, না। সেটা আপনি না, reprint না, করে- না, হ্যাঁ, আমি আসছি। আমি নিজে কোনো ধর্মপরায়ণ লোক নই, পাবলিকলি বলছি। কিন্তু আমি কোনো ব্যক্তিগতভাবে আমাদের যে পত্রিকা আমি সম্পাদনা করি, কোনোদিন কোনো
মানুষের ধর্মচিন্তাকে ব্যক্তিগতভাবে আঘাত করার চিন্তাও করি না, তার যার যার বিশ্বাস। কিন্তু এই যে কয়েকজন ব্লগার, কয়েকজন মাত্র, তারা যে আচরণ করেছে, এগুলি মানুষের, তখন যদি সঙ্গে সঙ্গে সরকার ব্যবস্থা নিত, তাহলে হয়তো এগুলি সুযোগও পেত না এরা। এক, দুই, এইখানেও তো একটা দৃষ্টিভঙ্গিগত, আপনি এই যে আপনার ধরুন এই যে আমার দেশের সঙ্গে আমার যে স্কাইপি, যে একটা অভিযোগ করেছে স্কাইপি সংক্রান্ত কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির কথোপকথন ছেপে দিয়েছে, যেটা সরকার বলেছে তার বিরুদ্ধে অভিযোগ। এইটা কিন্তু একটা অভিযোগের কথা বলছেন সরকার। এইটা যেই লোকটি, যে আদালতের বিচারক, বাংলাদেশের সবচেয়ে এই পর্যন্ত ঐতিহাসিকভাবে বড় বড় গুরুত্বপূর্ণ ট্রায়াল যেগুলো হয়েছে, তার মধ্যে এখন যেটা চলছে তার মধ্যে একটা, সেই ট্রায়ালকে, সেই কোর্টকে হাস্যাস্পদ করে তুলল যেই বিচারক, এবং অবৈধভাবে এই কোর্টের স্যাংটিটি নষ্ট করলো, ইন্টিগ্রিটি নষ্ট করলো, সেইটা ফাঁস করা, সেই তার কোনো বিচার হলো না। অথচ এই অপরাধটা যে করেছে সেটা মানুষকে জানালো, সরকারকে জানালো, তার বিরুদ্ধে একটা অভিযোগ তারা এখন গঠন করছে। ভালো কথা, যদি অভিযোগ হয়, আদালত প্রমাণ করতে পারলে করবে। স্কাইপি সংলাপ প্রথমে কে চাপিয়েছিল? ইনকিলাব। তার তো কিছু হয় না, কারণ সরকারের সঙ্গে ভালো সম্পর্ক। তাহলে আপনার এক নৈতিক অবস্থান নেওয়াটা গুরুত্বপূর্ণ। কবির ভাই, এখানে একটু পার্থক্য বোধ আছে। সেই পার্থক্যটা হচ্ছে ইনকিলাব স্কাইপি সংলাপ ছাপিয়েছিল যে বিচারপতি নাসিম কথা বলেছেন যে জিয়াউদ্দিন সাহেবের সঙ্গে, কিন্তু আমার দেশ পত্রিকা সেই স্কাইপে সংলাপ ছাপানোর সময় 10 ডিসেম্বর তারিখে ওরা একটা সংবাদ সূচনা, যেটা ইন্ট্রো আমরা বলি, সেটাতে একটা ব্যাখ্যা দিয়েছিল যে কি কি বলেছে। ওনারা নাকি বলেছেন যে অমুককে ফাঁসি দিয়ে দিবেন, তমুককে ফাঁসি দিয়ে দিবেন, এইসব ব্যাপারে। কিন্তু মূল আলোচনায় কিন্তু সেই রায়ের ব্যাপারে বা ফাঁসির ব্যাপারে আলোচনাটা সেভাবে আসে নাই। তো সেই ক্ষেত্রে একটু সত্তর অপলাপ হয়েছে বলে মনে হয় আমার। দুটো জিনিস, স্কাইপে আলোচনা যদি প্রকাশ করা অন্যায় হয়, সেটি বলছেন। আপনার ইন্ট্রোর কথা কিন্তু সরকার বলে নাই, পরিষ্কার। বহুবার তথ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি, পত্রপত্রিকায় তারা উদ্ধৃত দেখেছি। এই আপনি যে আলাদা করে দেখছেন, সেটা সরকার দেখে নাই। কেন দেখে নাই? সরকারের ইচ্ছা বা তার কথা তারা বলতে পারবে। স্কাইপির প্রথম আলোচনা এই পত্রিকায় ওঠে নাই, অন্য পত্রিকা উঠেছে, সেই পত্রিকার কিছু হয় নাই। দুই নম্বর হচ্ছে, সরকার যদি নির্দেশ দিয়েছে যে স্কাইপের আলোচনা আর ছাপানো যাবে না, ওই পত্রিকা সেদিন বন্ধ করেছে, সেটা তাহলে প্রথম দিনই বন্ধ করে নাই কেন সরকার? সেইটা বাচ্চু ভাই নিশ্চয়ই এই ব্যাপারে আরো কিছু বলার থাকবে। আমরা আরো একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যেমন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আপনি যদি একটু বলেন যে মানে আমার উপসংহারের কিছু নাই, যদি আপনি আবারও বলেন যে সম্পাদকের, আপনারা বলেছেন যে সম্পাদকরা যে বিবৃতি দিয়েছেন মাহমুদুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে এবং 2টি টেলিভিশন খুলে দেওয়ার প্রসঙ্গে, তাতে আপনারা বিস্মিত হয়েছেন। আপনার বিস্ময় কি একটু কেটেছে বা ঘনীভূত হয়েছে? না, আমার বিস্ময় একেবারেই কাটেনি। আমার মনে হচ্ছে যে নুরুল কবির এখনো মনে করছেন যে দুটো জিনিস উনি বলতে চাচ্ছেন বারবার, যে আমি মনে করি যে তাকে বৈধভাবে অবৈধভাবে গ্রেফতার করা আছে, এটা হচ্ছে নুরুল কবির পজিশন। কিন্তু তার স্টেটমেন্ট সেই কথা বলে না। তাদের 15 জনের সম্মানিত, 15 জনের সবাই সম্মানিত না, আমার যা হোক, যারা সম্মানিত তাদের কথাই বলছি, তাদের স্টেটমেন্টের মধ্যে ভয়ঙ্কর রকম কনফিউশন আছে। তারা একটি জায়গায় পেশাগত কারণে মনে হয় তারা একটা বাধ্যবাধকতা থেকে তারা গেছে। তারা যে বলছে যে আগামীকাল হয়তো বা পরশুদিন বা তার পরের দিন বা ভবিষ্যতে তাদের উপরও খড়গহস্ত হবে সরকার, আমি এটার সাথে একমত। যেই পরিমাণ লেখা হয় পত্রিকায়, তাতে করে সরকার কিন্তু সবাইকে এইভাবে মাহমুদুর রহমানের মতো গ্রেফতার করার একটা দুঃসাহস বা বোকামিও করতে পারতো, তা করে নাই। আমার মনে হচ্ছে যেটা তারা সরকার হয়তো বিধি মোতাবেক কাজটি করেনি গ্রেফতারটা, কিন্তু গ্রেফতার হওয়ার মতো যথেষ্ট রকম কারণ মাহমুদুর রহমানের রয়েছে। এবং একই সাথে বলি যে সম্পাদক হলেই বা পত্রিকা বের করলে আমি যা ইচ্ছা তাই বলবো এবং সেটা আমাদেরকে মেনে নিতে হবে, পড়তে হবে, অথবা নুরুল কবির ভাষায় প্রত্যাখ্যান করে দেন, এরকম অবস্থায় মনে হয় বাংলাদেশ নাই বা আমরা নেই। উনার বিস্ময় দূর করার জন্য আপনি কি আর কিছু বলবেন? উনি আমাকেও বিস্মিত করেছেন। আমার খুব এই কারণে বিস্মিত বোধ করছি যে ওনারা হচ্ছে আমাদের সেই সম্মানিত নাগরিক, বড় ভাই, যারা আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছে। আর যারা আসলে স্বাধীন করে, তারা তো, আর যারা তার পরবর্তী প্রজন্ম,
তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদেরকে বুঝতে হয় কেন তারা করেছিলেন, তখনকার বক্তৃতা বিবৃতি, তখনকার মানুষের সামাজিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক আকাঙ্ক্ষা, এগুলো তো যেহেতু আমরা আমাদের শৈশব ছিল, ফলে আমাদেরকে পরে বুঝতে হয়েছে ওনারা সেই সময়গুলিতে কী কী সব কথা বলতেন, কী কী তাদেরকে প্রাণিত করেছে, সেগুলো ওনারা ভুলে গেলেও তো আমরা ভুলতে পারি না। তার মধ্যে একটি ছিল প্রধানত যে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা এবং যে নাগরিক স্বাধীনতা, সংবাদপত্র স্বাধীনতা, মিছিল মিটিং করবার স্বাধীনতা, সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করবার স্বাধীনতা, সেটা যে কোনো সরকার হোক, যে কোনো হোক। আমার দেশ কি ভিন্ন মত প্রকাশ করার জন্য গেছে, অসত্য সংবাদ পরিবেশন করার জন্য? আমার দেশ কেন গেছে সেটা সরকার যেটা বলেছে, সে সরকারের বক্তব্য আর আপনার বক্তব্য এক না। আপনি যেগুলি বলছেন এগুলি হলে হয়তো আমরা বিবৃতি দিতাম না। সরকার যে সমস্ত কারণ দেখেছে সেই কারণগুলো প্রত্যেকটা অবাস্তব, প্রত্যেকটা ভিত্তিহীন এবং প্রত্যেকটা অবৈধ। ফলে এই সরকার যখন রাজনৈতিক কারণে, মাহমুদুর রহমানের রাজনৈতিক পরিচয় খুব স্পষ্ট, সরকারের তো রাজনৈতিক পরিচয় স্পষ্ট, এটা দুটো আমরা মনে করি দুটো রাজনৈতিক স্বার্থের মধ্যে সংঘাতের কারণে এই পত্রিকাটি এরকম করেছে। বাংলাদেশে আরও অনেক পত্রপত্রিকা আছে যারা এই দল সেই দলকে ইত্যাদি সমর্থন করে। ফলে এই যে সমর্থন, দল থাকলে দল মানুষ সমর্থন করতে পারে, সেই সমর্থন করবার ক্ষেত্রে যদি তাকে জেলে যেতে হয়, তাহলে একই হলো মিছিল করলে যেমন বিরোধী দল জেলে যেতে হয়, তেমনি অন্য একটা দলকে সমর্থন করলে জেলে যেতে হয়। এটা গণতন্ত্রের জন্য, রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক রূপান্তরের জন্য বিপজ্জনক, এবং সেই ক্ষেত্রের জন্য আমরা প্রতিবাদ করেছি। আমরা মনে করি যে খুব ন্যায্য প্রতিবাদ করেছে। এই প্রতিবাদে আরও আপনারও এগিয়ে আসা উচিত। এবং আর সরকার যেই সমস্ত রাজনীতি পছন্দ করে না সেগুলো বলে যেই সমস্ত রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে দাবি করে এবং আমরা যেটা স্বীকার করি তাকে বন্ধ করবার নৈতিক সাহস নাই, অথচ তাদেরকে এই পথে সেই পথে গিয়ে ওই যে জিরাফেও আছি ধর্মেও আছি, এই যে সুবিধাবাদিতার রাজনীতি কে এগিয়ে নেবার জন্য রাষ্ট্রযন্ত্রকে অগণতান্ত্রিকভাবে ব্যবহার করা এবং বাক ব্যক্তি সংবাদপত্র স্বাধীনতার অন্তরায় হিসেবে দাঁড়ানো অত্যন্ত বিপজ্জনক। আজকে লাস্ট কথা আমার, আজকে কে ধরেছে কালকে ওকে ধরবে, এবং আপনারা যদি এখনো প্রতিবাদ না করেন তাহলে আপনাকে যেদিন ধরবে সেদিন কিন্তু প্রতিবাদ করার। আমরা আশা করব যে সরকারের মধ্যে এরকম ধরাধরির ব্যাপারটা থাকবে না, আমরা সবাই আমাদের মতামত প্রকাশ করতে থাকবো, এখনো পাচ্ছি। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, নুরুল কবির, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।